দর্শক, আজ মহান বিজয় দিবস। বিজয়ের শুভেচ্ছা। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বিকেল 4টার পরপরই। আজ সেই মহান বিজয় দিবস। স্বাধীনতার 54 বছর পরেও আজকের এই বিজয় দিবস নিয়ে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের আলোচনা চলছে। সবচাইতে বেশি আলোচনা সেটা হচ্ছে যে আমাদের সমাজে এত বেশি ঘৃণা, এত বেশি হিংসার চাষাবাদ হচ্ছে। সেই ঘৃণা এবং হিংসার চাষাবাদের মধ্যে বিজয় দিবসের গুরুত্ব কতটা আমরা অনুধাবন করছি। বিজয় দিবসের প্রাক্কালে বিডি নিউজ 24 অসাধারণ একটা লেখা প্রকাশ করেছে। সেই লেখাটা লিখেছেন মাহবুবুল হক ভূঁইয়া। মাহবুবুল হক ভূঁইয়ার এই লেখাটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তার লেখার সামান্য একটু অংশ উদ্ধৃত করে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করতে চাই যে বিজয় দিবস যখন আসছে, আমাদের জাতীয় জীবনে দুইটা সবথেকে গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের একটা বিজয় দিবস, আরেকটা স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই বিজয় দিবসের ক্ষণে দাঁড়িয়ে আমরা কতটা বলতে পারছি যে আমরা ঠিকঠাকভাবে চলছি, ঠিকঠাকভাবে আমাদের কার্যক্রম চলছে। চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহান বিজয় দিবসের কথা। বিজয় দিবসের প্রাক্কালে একটা প্রশ্ন, আমাদের সমাজে এত ঘৃণা, এত হিংসার চাষাবাদ চলছে, সেই চাষাবাদের মধ্য দিয়ে যে সমাজটা চলছে, এত প্রতিহিংসার একটা সমাজ আদৌ কি টেকে? এই শিরোনামে বিডি নিউজ 24 অসাধারণ একটা লেখা প্রকাশ করেছে। সেই লেখার শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, এত ঘৃণা প্রতিহিংসাই সমাজ টেকে। লেখাটা লিখেছেন মাহবুবুল হক ভূঁইয়া। তার লেখার প্রথম কিছু অংশ আমরা উদ্ধৃতি করে তারপর আলোচনায় যেতে চাই। এবং বিজয় দিবসের প্রাক্কালে মাহবুবুল হক ভূঁইয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সখ্যতা নেই, কিন্তু লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে। তাকেও অভিনন্দন জানাতে চাই যে সমাজের এই বাস্তবতাটা তিনি ঠিকঠাকভাবে বুঝেছেন, অসাধারণভাবে সেটা তুলেও এনেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন, কারো উক্তি দিয়ে লেখা শুরু করাটা কখনো কখনো ক্লিশে, গতানুগতিক মনে হয়, কিন্তু দুদিন ধরে মহাত্মা গান্ধীর চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে উক্তিটি মাথায় ঘুরছে। কি অসাধারণ বাণী মহাত্মা গান্ধীর! চোখের বদলে চোখ যদি আপনি নিতে চান, তাহলে তো পুরো পৃথিবী সত্যি অন্ধকার হয়ে যাবে, সবাই অন্ধ হয়ে যাবে। গুগল ঘেটে এই উক্তি গান্ধী কবে, কোথায়, কোন প্রসঙ্গে করেছিলেন খুঁজে পাওয়া গেল না। মনে হলো বাংলাদেশের সমসাময়িক দশা দেখেই হয়তো তিনি বলেছেন। সেটি যে নয় তা তো বটেই, কিন্তু গান্ধীর এই উক্তির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রাসঙ্গিকতা বেশ ভালোভাবেই মিলে যায় বলে মনে হলো। শুরুটাই করেছেন অসাধারণ একটা ভঙ্গিতে। তিনি বলছেন, আজকাল ফেসবুক খুললেই ঘৃণা, প্রতিহিংসা এরকম আকাশ ছুঁয়েছে বলে মনে হয়। ফেসবুক যদি সমাজের বাস্তব অবস্থার অর্ধেক প্রতিফলনও হয়, তাহলে এই পরিবেশ মানুষের মানসিক সুস্থতার সঙ্গে বেঁচে থাকার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এত ঘৃণা, প্রতিহিংসার কারণ আসলে কি? এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কেউ বলছেন নির্বাচনে বাধা তৈরি করার জন্য এটা করা হয়েছে, আবার কেউ আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণতার কথা বলছেন। এর কোনোটাই হয়তো কারণ হিসেবে ভুল নয়, কিন্তু এগুলো কি মূল কারণ? তিনি প্রশ্ন তুলছেন। বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতার পর থেকে স্থায়ী ও ধারাবাহিক ট্রমার মধ্যে বাস করছেন, এবং ওই ট্রমাই সমাজে ঘৃণা ও প্রতিহিংসার কারণ হিসেবে কাজ করছে। এই হাইপোথিসিসের মধ্য দিয়ে এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রথমেই বলে নিই, এটি কোনো গবেষণালব্ধ ফলাফল নয়, ফলে একেবারে কার্যকারণ হিসেবে বিবেচনা করাটা ভুল হবে। পাঠক বরং এটিকে বিশ্লেষণ হিসেবে পড়তে পারেন, সেটিই যুক্তিযুক্ত। আমার মনে যে দুটি বড় ঘটনা এই স্থায়ী ও ধারাবাহিক ট্রমা তৈরি করেছে, তার প্রথমটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর দ্বিতীয়টা হলো শেখ হাসিনার শাসনামল। প্রথমটার কারণে সৃষ্ট ট্রমার সময়কাল লম্বা ও ব্যাপক প্রভাব ফেলেছে, দ্বিতীয়টার সময়কাল কম কিন্তু প্রভাব গুরুতর।
এভাবেই তিনি বিভিন্ন ধারাবাহিকতায় ব্যাপারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তিনি মূলত যেটা বলার চেষ্টা করেছেন এবং বিডি নিউজের এই লেখার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করলাম, সেই বিজয় অর্জনের পর 54 বছর পেরিয়ে গেলেও আমরা সমাজে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আমরা সমাজে দিনের পর দিন ঘৃণা ছড়িয়ে দিয়েছি এবং হিংসার চাষাবাদ করেছি। মুক্তিযুদ্ধের পরে আমরা বিভিন্ন ধারাবাহিকতা দেখেছি। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, তার রাষ্ট্র ক্ষমতা নেয়া, তারপরে তার বাকশাল গঠন অনেক বেশি সমালোচিত হওয়া, এরপরে 74-এর দুর্ভিক্ষ অনেক বেশি সমালোচিত হওয়া, তারপরে 75-এ সেই কালো রাত, 75-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণ্যতম ঘটনা। এরপরে সরকারের পট পরিবর্তন, এরপরে ধারাবাহিকতায় আমরা দেখলাম জিয়াউর রহমানের ক্ষমতা নেয়া, তারপরে বিএনপির জন্ম, তারপরে নৃশংসভাবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, তারপরে এরশাদের ক্ষমতা নেয়া, তারপরে এরশাদের দীর্ঘ 9 বছরের স্বৈরশাসন, এরপরে 90-এর গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটানোর মাধ্যমে আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা নতুন করে আবার বাঁচার একটা উপলক্ষ তৈরি করতে পারলাম। 90-এ 3 দলের যে 3 দলীয় জোটের যে রূপরেখা, সেই রূপরেখা বাস্তবায়িত হবে এরকমটা ভাবা হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপি ক্ষমতায় এসে সেই নির্বাচনে 3 দলীয় সেই রূপরেখা বাস্তবায়ন করেনি কিংবা করতে পারেনি, সেটা তাদের মতো করে তারা ভেবেছে। আবার 96-এর 15 ফেব্রুয়ারির একটা বিতর্কিত নির্বাচন, মাত্র কয়েকদিনের সংসদ, আবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনা, তারপরে মনে হচ্ছিল যে 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, দুইটা পরপর ভালো নির্বাচন হলো, আমরা বোধহয় একটা ভালো সমাজের দিকে যাচ্ছি। তারপরে আবার 2006-এ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার গ্যাঞ্জাম শুরু হলো, 111 আসলো। এরপরে আমরা 2008-এর ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেখলাম। তখন আমরা আশায় আবার বুক বাঁধলাম যে এবার বোধহয় আমরা একটা সুস্থ সমাজের দিকে যাব। 2008-এর ডিসেম্বরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কিন্তু 5 বছরের মধ্যেই আওয়ামী লীগ ব্যাপারটাকে আবার উল্টে দেওয়ার চেষ্টা করলো। তত্ত্বাবধায়ক সরকার আবার তারা বাতিল করলো, যেটার বিরুদ্ধে তারা 96-এ আন্দোলন করেছিল, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, সেটা তারা আবার বাতিল করলো। বাতিল করে নিজেদের সরকারের আমলে 2014-র নির্বাচন, 18-র নির্বাচন, 24-এর নির্বাচন এবং তারপরে 24-এর এই যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, তারপরে আবার আমরা আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় আমরা সভ্যতায় ফিরে যাব, এবার বোধহয় আমরা ভালোবাসার চাষাবাদ করতে পারবো। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরেও আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমরা আবারও ব্যর্থ হলাম। ধারাবাহিকভাবে আমরা গত 54 বছরে প্রতিটি বিজয় দিবস কিংবা প্রতিটি স্বাধীনতা দিবস পালন করেছি নিজেদের মতো করে। আমরা জাতি হিসেবে কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। বাংলাদেশে সরকারি দল, বিরোধী দল এক কাতারে এসে কখনো বিজয় দিবস কিংবা কখনো স্বাধীনতা দিবস পালন করার ঘটনা আমরা দেখিনি। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তার মতো করে বিজয় দিবস পালন করে, যারা বিরোধী দলে থাকে তারা বিচ্ছিন্নভাবে তার মতো করে বিজয় দিবস পালন করে। অথচ বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসের এই মহান দুটি দিনকে জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে পালন করার কথা ছিল। 24-এর গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, নতুন স্বপ্ন আমরা পাবো, কিন্তু 24-এর গণ আন্দোলনের পরে আবারও নতুন করে হিংসার চাষ শুরু হলো, আবারও ঘৃণা ছড়িয়ে দেওয়া হলো। এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে, এই পক্ষ আবার প্রতি আক্রমণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই মনে হয় যে ওখানে যেন ঘৃণার চাষ হয়, ওখানে যেন হিংসার চাষ হয়। এক পক্ষ আরেক পক্ষকে কি কটু কথাতে, কি বৃষ্টি ভাষাতেই না আক্রমণ করে। অথচ আমরা বীরের জাতি, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতার 54 বছর পরেও সেই বিজয়, সেই স্বাধীনতা দিবস, সেটাকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করি আমরা এখনও এক সূত্রে এক জায়গায় হতে পারিনি। এখনও
কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান তৈরি করি, কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষে বয়ান তৈরি করি, আমরা এক সূত্রে এক জায়গায় হতে পারিনি। একটা ইস্যুতে, মুক্তিযুদ্ধের ইস্যুতে আমরা কখনোই এক জায়গায় হতে পারিনি। এবং সবথেকে ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই গত 54 বছরে যখন যে ক্ষমতায় এসেছে তখন মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তার মতো করে সে লিখেছে, তার মতো করে সাজিয়েছে, তার মতো করে ডালপালা মেলেছে এবং এক ধরনের ব্যবসাও করেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ আমরা যে প্রত্যাশা, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ আমাদের পূর্ব প্রজন্মরা করেছিলেন এবং তাদের সব থেকে প্রিয় ধন জীবনটা দিয়েছিলেন, অনেকে পঙ্গু হয়েছিলেন, এখনও যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধা আমাদের মাঝে বেঁচে আছেন, তাদের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আজকেও দেখি মহান বিজয় দিবসের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন এবং স্বাধীনতার বিরুদ্ধে নানা ধরনের বয়ান তৈরি করা হয়। এই ব্যাপারগুলো জাতি হিসেবে আমাদের যে নিম্নগামিতা সেটা প্রমাণ করে। সে কারণেই এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে মুক্তিযুদ্ধের ইস্যুতে, বিজয় দিবসের ইস্যুতে, স্বাধীনতা দিবসের ইস্যুতে যে জাতি এক হতে পারে না, যে জাতি এক সূত্রে গাঁথতে পারে না মালা, সেই জাতি কি ভুলক্রমে স্বাধীনতা পেয়েছিল? 1971-এ এই জাতি একতাবদ্ধ হয়েছিল, সেটা কি ভুলক্রমে? সেটা কি একটা স্বপ্ন ছিল? সেটা স্বপ্নের মধ্যে ঘটে গেছে। কিন্তু স্বপ্ন যদি থাকে তাহলে সেটা তো 2-4 দিনের একটা ঘটনা ঘটতে পারে, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে না। তাহলে কি আমরা আমাদের পূর্বপুরুষের দেখানো পথ সেটা হারিয়ে ফেলেছি? সেই ঐক্যের পথ আমরা কি বিভাজনের পথে পরিণত করেছি? এবং আমরা এখন যেভাবে বাস্তব সমাজে অফলাইনে, অনলাইনে যেভাবে ঘৃণার চাষাবাদ করছি, যেভাবে হিংসার চাষাবাদ করছি, এ ওকে মারছি, ও ওকে মারছি, এই তো কদিন আগেই ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে মারা হলো। প্রসঙ্গ আসতেই পারে যে ওসমান হাদি অনেকের কাছে অসহ্য ব্যাপার হতে পারে, অনেকে অপছন্দ করতে পারে। ব্যক্তিগতভাবে আমিও তার অনেক কথাবার্তার প্রাসঙ্গিকভাবে কোনো আলোচনায় যদি আসে তাহলে অনেক কথাবার্তা, বিশেষ করে তার ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার সমালোচনা করেছি। তার মানে কি এই যে আপনি যার সমালোচনা করবেন, 1-2টা পয়েন্টে সমালোচনা করবেন, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি ধরে নিলাম যে আপনি তাকে দেখতেই পারেন না, আপনি তার শত্রু, তারপরেও কি এই রক্তের হোলি খেলা, এই খেলায় মেতে ওঠার কথা আমাদের? এই আজকে হাদিকে মারছেন, কালকে হাদিরা আপনাকে মারবে, পরশু ওরা ওকে মারবে, এই হিংসার চাষ, এই ঘৃণার চাষই কি চলতে থাকবে? এবং এর ফলন যেভাবে হতে শুরু করেছে, বাম্পার ফলন যেভাবে হচ্ছে ঘৃণা এবং হিংসার, তাতে করে শঙ্কা জাগে যে আমাদের যে স্বাধীনতার স্বপ্ন, যে লাল সূর্য, বিজয়ের যে সূর্য, সেই সূর্য না আবার অস্তমিত হয়ে যায়। নানা কারণেই হতে পারে, নানা প্রতিকূলতার মাঝেই হতে পারে। সুতরাং বিজয়ের যে সূর্য, সেই সূর্যকে উদিত রাখতে, সেই সূর্য যেন গনগনে উত্তাপ ছড়ায়, সেই সূর্য যেন আলোকিত করতে পারে আমাদের, সেই জন্য আমাদেরকে এই সমাজ থেকে ঘৃণা এবং হিংসা নামক শব্দগুলোকে উৎখাত করতে হবে। যদি উৎখাত করতে না পারি, যদি বিজয় দিবসের প্রাক্কালে আমরা সবাই এক কাতারে আসতে না পারি, যদি স্বাধীনতা দিবস যদি এক কাতারে সবাই মিলে অংশগ্রহণ করতে না পারি, যদি শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দিতে না পারি, তাহলে কোনোভাবেই এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন, চেতনা শব্দটা বললে আবার অনেকে বলবেন চেতনা বিক্রি করেছে একটা দল। হ্যাঁ, চেতনা তো বিক্রি করেছে বলেই আজকে এই অবস্থা। যে যার চেতনা, সে সেইভাবে চেতনা নিয়ে ব্যবসা করেছে। এই ব্যবসা বন্ধ হোক এবং সত্যিকার ইতিহাস জাতিকে জানতে দিন। সত্যিকার যেটা ইতিহাসের নির্যাস, সেই নির্যাস জেনে আগামী প্রজন্ম বেড়ে উঠুক এবং স্বাধীনতার মূল যে লক্ষ্য ছিল, বিজয়ের যে মূল লক্ষ্য ছিল, 71-এর 16ই ডিসেম্বরে যে বিজয় আমরা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য অর্জনের পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে এই সমাজ থেকে ঘৃণা দূর করতে হবে, হিংসা দূর করতে হবে, কেউ কাউকে আক্রমণের ব্যাপার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। দর্শক, আপনার ভাবনা কি বিজয় দিবসের এই প্রাক্কালে?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।